হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আবার চলে এসেছি মারিয়া। আমাদের আজকের অনুষ্ঠান আজকে হচ্ছে আমাদের টপিক হলো যে ইউরোপের ভিসা নিয়ে। সেখানে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, যে কোনো ধরনের যে ভিসা নিয়ে সাধারণত আমরা ইউরোপে গিয়ে থাকি, সেই ভিসা গুলোর হচ্ছে যত ভিসা রিলেটেড কোয়েশ্চেন আছে, আমাদের যে ধরনের প্রবলেম আমরা হচ্ছে ফেস করে থাকি, সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। এবং কিছু কমন কোয়েশ্চেন্স আমাদের অডিয়েন্সের কাছ থেকে হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম। সেই প্রশ্নগুলো থেকেই হচ্ছে আজকে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। তবে তার আগে বলে দিচ্ছি, আজকে আমাদের সাথে গেস্ট আছেন ইআইএমসি কনসালটেন্সি এজেন্সির ফাউন্ডার এবং হচ্ছে সিনিয়র কনসালটেন্ট শবনম হক নিপা। আপু, আপনাকে আবারও ওয়েলকাম আজকে অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন যাচ্ছে আপনার লাইফ? জি, ভালো। ঠিক আছে। আজকে আমরা তাহলে সরাসরি অনুষ্ঠানটা শুরু করে ফেলি, কারণ আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, সো একটু সময় লাগবে। এই কারণে হচ্ছে আমরা প্রথম প্রশ্নতেই চলে যাচ্ছি। আপনি যেহেতু অনেক বছর ধরে কাজ করছেন ইউরোপের ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা নিয়ে, এবং রাইট নাও আপনার কাছে খুব ভালো ভালো কিছু প্রোগ্রাম এসেছে। আমাদের আগের এপিসোডে সেই প্রোগ্রামগুলোর মধ্যে একটা প্রোগ্রাম নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। সেটা ছিল জুনিয়র মেডিকেল ডক্টর, হচ্ছে ডেনমার্কের যে প্রোগ্রামটা, সরি, পোল্যান্ডের যে প্রোগ্রামটা ছিল, ডক্টর, জুনিয়র ডক্টর লাইসেন্সিং এর। সো আজকে আমরা হচ্ছে ওভারঅল ইউরোপের সব ধরনের ভিসার যে কোয়ারিজ গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউরোপের যে ওয়ার্ক ভিসা হোক বা হচ্ছে স্টুডেন্ট ভিসা হোক, এই ভিসাগুলো পাওয়াটা কি সাধারণত আমরা যেটা দেখি যে অনেক, কেউ বলে যে খুব ডিফিকাল্ট, কেউ বলে হচ্ছে অনেক ইজি। তো আপনার মতে, আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি কি বলবেন যে ইউরোপে ভিসা পাওয়াটা কি খুব বেশি ইজি নাকি কঠিন? এখন ইউরোপের ভিসা বলতে দু ধরনের ভিসা আছে, একটা হচ্ছে ওয়ার্ক ভিসা, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো ওয়ার্ক ভিসার মধ্যে আমাদের দেশে খুব যে আহ, বড় করে ইউরোপের ওয়ার্ক ভিসা নিয়ে কাজ হয় তা না, গুটি কয়েক এজেন্সি যারা ইউরোপের ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। তো তাদের যদি ওয়ার্ক পারমিট, যেটা হচ্ছে মেইন ভিসা পাওয়ার মেইন জিনিস, যেটা ওয়ার্ক পারমিট, জব অফার, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এগুলো যদি ঠিক থাকে এবং তার যে ডকুমেন্ট সেগুলো যদি প্রপারলি সে জমা দিতে পারে, মোটামুটি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, তাহলে ভিসা হয়ে যায়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও তাই। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডেফিনেটলি অফার লেটার, কন্ডিশনাল অফার লেটার, দেন ইংলিশ প্রফিসিয়েন্সির যে ডকুমেন্টস, এবং অ্যাগেইন মেডিকেল সার্টিফিকেট, এবং ব্যাংকিং ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো যদি প্রপারলি দেখাতে পারে, আহ, তাহলে ভিসার চান্স হওয়ার মানে না হওয়ার কোনো চান্স নেই। যদি ডকুমেন্টস আচ্ছা। প্রপার থাকে, ভিসা হয়ে যায়। জি। সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের অনেক দর্শক জানতে চেয়েছিল যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রসেসিং টাইমটা কেমন হয়, আবার যারা ওয়ার্ক ভিসা নিয়ে ইউরোপে অ্যাপ্লাই করতে চাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ভিসাতে প্রসেসিং টাইমটা কেমন লাগতে পারে? আচ্ছা, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা যখনই অ্যাপ্লাই করবেন, হাতে সময় রাখতে হবে আপনার 3 থেকে 6 মাস। 3 মাস আমি বলবো, যদি বাংলাদেশে এমবিসি থাকে তাহলে 3 থেকে 4 মাসে হয়ে যায়। কিন্তু যদি তাকে ইন্ডিয়া যেতে হয়, যেমন কিছু কিছু ভিসার জন্য আমাদের ইন্ডিয়ার শরণাপন্ন হতে হয়, যেমন পোল্যান্ড আছে, তারপর আহ ফিনল্যান্ড আছে, হ্যাঁ, আছে মালটা। মাল্টা আছে। তো এইসব ক্ষেত্রে একটু হাতে সময় রাখা ভালো, 6 মাস থেকে 8 মাসের মতো, কারণ এখানে ডকুমেন্ট অ্যাপোস্টিলের একটা সার্ভিসের ব্যাপার থাকে, ডকুমেন্ট গুলো লিগালাইজ করতে হয়, সেগুলো এমবিসি ফেস করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তো সেক্ষেত্রে একটু সময় রাখতে হয়। সেম উইথ ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও, হ্যাঁ। তো ইউরোপে যারা আপনার ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু হাতে একটু সময় রাখতে হবে। এজেন্সি গুলো কতটুকু বলে জানি না, বাট আমি আমি আমাদের এখান থেকে আমরা সবসময় 6 থেকে 7 মাস বা 8 মাস বলে রাখি। আচ্ছা, প্রসেসিং অনেক সময় ডিলেও হয়, অনেক সময় ফাস্ট প্রসেসিং হয়, কারণ এটা ডিপেন্ড করে এমবিসির উপর, ইমিগ্রেশন স্টেটাসের উপর, ইমিগ্রেশনে কত ফাইল জমা পড়েছে সেটার উপর। রিসেন্টলি আমাদের জি। লাক্সেমবার্গ এবং পোল্যান্ডের একটা হিউজ অ্যাপ্লিকেশন গিয়েছে। সো ফার্স্টের দিকে যখন এই অ্যাপ্লিকেশন গুলো ছাড়া হয়েছে ওয়ার্ক ভিসার, হিউজ অ্যামাউন্ট অফ পার্সন ওখানে বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে গিয়েছে। তো যখন অনেক গেলেই তো হলো না, যাওয়ার পর এদেরকে অ্যাকোমোডেট করতে হয়, তাদের ফ্যাসিলিটিস দিতে হয়। তো যখন বেশি চলে গিয়েছে, তখন ওরা আবার ইমিগ্রেশন প্রসেসটা স্লো করে দিয়েছে, এবং ভিসা প্রসেসটা হচ্ছে হচ্ছে না যে তা না। হয়তোবা যেখানে 100 জনের ভিসা হয়ে যেত সাথে সাথে, সেখানে হয়তোবা 50 জন কমে আসছে। তো সেই ক্ষেত্রে একটু ক্যান্ডিডেটদেরকে ধৈর্য ধরতে হবে, যে আমার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, ভিসা না হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু ধৈর্য ধরতে হবে।
কখনো প্রসেসিং ফাস্ট হচ্ছে, কখনো ডিলে হচ্ছে। সো ওই টাইমটা যেন হাতে রাখে। একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে যেন সে এক্সপেক্ট না করে যে আমার যেই টাইম লাইন দিয়েছে ওটার মধ্যে কেন হচ্ছে না। কারণ ইমিগ্রেশনের উপর কোনো কনসালটেন্ট, কোনো এজেন্সির কোনো হাত নেই। ইমিগ্রেশন স্টেটাস অনলি তারা তাদের রুলস ফলো করে। তো তারা যদি লেট আচ্ছা। হয় সেটাও তারা জানিয়ে দিবে। এবং তারা যদি আপনার দ্রুত ফাস্ট করে তাহলে তো তারা জানতেই পারছে। তো এরকম আমাদের ক্ষেত্রে এরকম আমরাও অনেক এরকম কোয়েশ্চেন ফেস করি। লাইক ডেনমার্কেও এখন আমাদের রেসিডেন্স পারমিটে আমরা যেসব ডকুমেন্ট জমা দিয়েছি, ইনিশিয়ালি যখন আমরা ক্যান্ডিডেটদের ফাইল জমা দিয়েছি 3 মাসের মধ্যে অ্যাপ্রুভাল এসে পড়েছে। আর সেটা এখন সময় ওরাই বলছে আমরা 6 মাসের আগে আপনাকে কোনো রেজাল্ট দিতে পারবো না। অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস বিকজ উই হ্যাভ টু উই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার রেসপন্স। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস। তো আমাদের সেটাকে হ্যাঁ, ধৈর্যের সাথে ধরতে হবে। ভেরিফিকেশন প্রসেস থাকে, সো ওটাতে একটু সময় লেগে যায় ভালোই। হ্যাঁ, কারণ আমার কাছে যদি অনেক ফাইল আসে, স্বাভাবিক আমি একসাথে এত কিছু করতে পারবো না, আমার ম্যান পাওয়ারেরও লিমিটেশন আছে। তো সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে যে হ্যাঁ হবে। যেখানে 3 মাস লাগতো সেখানে 6 মাস লাগতে পারে, সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটের একটু ধৈর্য ধরতে হবে। এটা ইমিগ্রেশন স্টেটাস এর উপর ডিপেন্ড করে টাইম ডিউরেশন। তো একটা মিনিমাম টাইম সবাই জানে, কিন্তু সেটা এক্সটেন্ডেড হতেই পারে। ঠিক আছে। আম, যাক, আমার হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা, এইটা আসলে খুব বেশি সবাই জানতে চায়, কারণ সবার একটা ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। আমরা বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিদেশে পড়াশোনার জন্য স্পেশালি যেতে চাই, আবার যদি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে হয়, যদি ফ্যামিলি নিয়ে যেতে চায় বা ডিপেন্ডেন্ট সাথে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি বড় একটা অ্যামাউন্টের একটা ভীতি কিন্তু সবার মধ্যে কাজ করে। কারণ ইউজুয়ালি দেখা যায় কানাডাতে কিংবা ইউএসএ তে কিন্তু অনেক, ইভেন অস্ট্রেলিয়াতেও অনেক বড় একটা অ্যামাউন্ট দেখাতে হয়। তো ইউরোপে যদি এরকম যেতে চায় কেউ স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসাতে, সেই ক্ষেত্রে ভিসা যে ফিটা সেটা ছাড়া কি ভিসা হওয়ার আগে কোনো অ্যাডিশনাল চার্জেস বা কোনো অ্যাডিশনাল খরচ আছে নাকি না? স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাডিশনাল চার্জের মধ্যে সবসময় যেটা মানে ইউজুয়ালি দিতে হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, কোথাও কোথাও রেজিস্ট্রেশন ফি এবং টিউশন ফি। কোথাও কোথাও যেমন পোল্যান্ডে কিছু কিছু ইনস্টিটিউট বলে দিচ্ছে যে আমরা ভিসার আগে কোনো লাইক আপনার ভিসার আগে আহ যেই টিউশন ফি সেটা পে না করলেও চলে, ভিসার পরেও হয়। কিন্তু আবার এখন দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ইনস্টিটিউট আর একটা হচ্ছে ভিসা। ভিসা অফিস যেটা ইমিগ্রেশন। ইমিগ্রেশন বলে আমার রুলস, যখন তুমি ভিসা হবে নাকি না এটা ডিসাইড করে ইমিগ্রেশন। কলেজ হুম। বা ইউনিভার্সিটি তারা কিন্তু ডিসাইড করে না, তারা বলছে যে আমরা কি দিব তোমাকে, যে মানে ইমিগ্রেশন জানতে চায় যে আমি যেই ক্যান্ডিডেটটা আমার কাছে ফাইল জমা দিয়েছে সে কি প্রপার সে কলেজে যাচ্ছে কিনা, মানে তার ইন্টেনশনটা কি, এটা হচ্ছে ইমিগ্রেশন জানতে চায়। তার ইন্টেনশন কি আসলে লেখাপড়া কিনা, আদৌ কি সে কলেজ আছে কিনা, জেনুইন কিনা। সো সেই ক্ষেত্রে ওই ডকুমেন্টস গুলোর মধ্যে আমরা দিই অফার লেটার, আমরা দিয়ে থাকি কন্ডিশনাল অফার লেটার, অফার লেটার, যে ডকুমেন্টস গুলো কনফার্মেশন লেটার, এগুলো আমরা সাধারণত প্রোভাইড করি ইনস্টিটিউট থেকে। তো ইমিগ্রেশন যখন এগুলো পেয়ে যায় তখন ওরা ভিসা দিয়ে দেয়। এখানে একটা কোয়েশ্চেন থাকে, কিছু কিছু ইনস্টিটিউট বলে যে ভিসার পরে পেমেন্ট, কিন্তু তারপরে আমরা আবার ইমিগ্রেশনের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আবার একটু অন্যরকম সিনারিও দেখেছি। ক্যান্ডিডেট জেনুইন কিনা তারা এটা তখনই জানতে পারে যখন সে টিউশন ফিটা দেয়। এবং আপনারা জানেন অস্ট্রেলিয়া কানাডা টিউশন ফি মাস্ট আগে দিতেই হবে। টিউশন হুম ফি হুম। না দিলে ক্যান্ডিডেটকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট যে ডকুমেন্ট সেটা দিবে না। তো এতে কি হলো, ওর জেনুইনিটি জানা গেল যে হ্যাঁ ক্যান্ডিডেট যাবে বলেই তো পেমেন্ট করেছে। তো হি ইজ জেনুইন ক্যান্ডিডেট। তো ভিসার রেশিও, ভিসার চান্স তখন বেড়ে যায়। তো যদিও ইনস্টিটিউট অনেক সময় বলে যে আমাদের ভিসার পরে পেমেন্ট করলেও হবে, বাট আমি বলবো আপনারা পেমেন্ট করে দেন, তাহলে ভিসার রেশিও বেড়ে যাবে। কেন আপনি শুধু শুধু ভিসা, আপনি যদি যাবেনই আপনাকে পেমেন্ট করতেই হবে। সো ওয়াই নট। আর এই এই পেমেন্টটা যেটা আপনার টিউশন ফি সেটা রিফান্ডেবল। সেটা নিয়ে তো আপনার কোনো ভয়ের কিছু নেই। ইনস্টিটিউট গুলো কখনোই সে পয়সা রেখে দেয় না। অ্যাডমিশন ফি একটা একটা ছোট্ট অ্যামাউন্ট, হয়তো বা 100 ইউরো চার্জ করতে পারে, বাট পুরা অ্যামাউন্টটা 1 মাসের ভিতরে ওরা রিফান্ড করে দেয়। তো এখানে ভয় কিছু আচ্ছা। নেই। আসেন ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও ওয়ার্ক পারমিটের জন্য একটা মিনিমাম চার্জ তারা করবে। কারণ ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করতে হলেও একটা গভর্নমেন্টকে ফি দিতে হয়। তো সেই চার্জটা এজেন্সিরা ইউজুয়ালি করে। আর বাকি অ্যামাউন্টটা ভিসার পরে নিয়ে থাকে, দ্যাটস ফাইন। এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, এজেন্সি টু এজেন্সি। তো ভিসার আগে কোথাও পেমেন্ট নেয় সিকিউরিটি হিসেবে, আর কোথাও পেমেন্ট নেয় না। আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা বলি যে
বেশিরভাগই যেতে চায় হচ্ছে ইউরোপে আপনার ওয়ার্ক ভিসার মানুষই কিন্তু ক্যান্ডিডেট বেশি দেখা যায়। আম, এখন আপনার মতে কোনটা বেশি বেনিফিট দিবে, বা কোনটা বেশি হচ্ছে আপনার অ্যাডভান্টেজেস বেশি, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে নাকি ওয়ার্ক ভিসাতে নাকি রেসিডেন্স পারমিটে? আচ্ছা, আমি আপনাকে এখানে বলবো, আহ আপনাকে যে যদি দুটো সিনারি আমি উপস্থাপন করি, একটা হচ্ছে আপনি আপনার দেশের এডুকেশন নিয়ে যা আছে সেটা নিয়ে আপনি ওয়ার্ক ভিসায় কাজ করতে গিয়ে মানে জব করতে গিয়েছেন, তো সেই জব ক্যাটাগরিটা যে বড় হবে তা না, ফ্যাক্টরি ওয়ার্কার হতে পারে বা যে কোনো মানে বড় কোনো পজিশন যদি না হয় ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, সেটা একরকম। আরেকটা হচ্ছে আপনি ওই দেশে গিয়ে একটা এডুকেশন নিলেন, একটা মাস্টার্স করলেন বা একটা ব্যাচেলার করলেন, পরে ওই সার্টিফিকেটের ভ্যালু কি মাচ মোর ভ্যালুয়েবল নাকি আপনার দেশ থেকে যে সার্টিফিকেটটা নিয়েছে? আপনি আমাকে সেটা আগে বলেন। ডেফিনেটলি ওদেশে গিয়ে আমার পড়াশোনার যে সার্টিফিকেট ডেফিনেটলি, থাকবে। ডেফিনেটলি। কারণ ওই দেশের অ্যাপ্লিকেশন, কোনো কোম্পানি যখন ওই দেশ থেকে কারো সার্টিফিকেট দেখবে তখন সেটাকে ভ্যালু দিবে একভাবে। আর বাংলাদেশ থেকে যে সার্টিফিকেট, হ্যাঁ, তো জব পজিশনটাও কিন্তু তাই। আপনি যদি, আমার কথা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট ব্যাচেলার করা থাকে, ওয়াই নট একটা মাস্টার্স করে ফেললাম। আমার তো লাইক এন্ট্রি দিয়ে কথা, সো আমি কি করলাম, ফার্স্ট আমি আমার আমার যে ডিজায়ার্ড কান্ট্রি, ড্রিম কান্ট্রি, সেখানে আমি যেতে পারছি। সেকেন্ড, আমি একটা ইন্টারন্যাশনাল এডুকেশন নিচ্ছি, যেটার যে ভিত্তিতে আমাকে যে সার্টিফিকেট দিচ্ছে সেটা মাচ মোর ভ্যালুয়েবল কম্পেয়ার টু মাই হোম কান্ট্রি সার্টিফিকেট। সো সেটার জন্য আমার জবের পজিশনটা অনেক ভালো হবে। তো আপনারা এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, যারা তোমরা বা স্টুডেন্টরা এডুকেটেড, তারা যদি আরেকটা ছোট্ট এডুকেশন নেয়, এটাতে তো কোনো সমস্যা নেই। অন টপ অফ দ্যাট, ওই সার্টিফিকেট দিয়ে যদি সে জব অ্যাপ্লাই করে, ওটা বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং স্যালারিও সে ভালো পাবে। আর ওয়ার্ক ভিসা না, দিয়ে এই অনেক। অনেকে চিন্তা করে কি যে হুম। সরাসরি ওখানে গিয়ে সবাই তো আসলে আর্নিং এর জন্যই যায়, একটা বেটার লাইফের জন্য যায়। তো এই একটা শর্টকাট সবাই এটাকে ভাবে যে আমি ওখানে বাংলাদেশে আমি ব্যাচেলার কমপ্লিট করলাম বা আমি হয়তো বা মাস্টার্সও কমপ্লিট করে ফেললাম, আহ, এর জন্য যেহেতু মাস্টার্স কমপ্লিট, তো আমি সরাসরি ওখানে গেলে আমি বেটার অপরচুনিটি পাবো, প্লাস হচ্ছে যে টাকার যে ব্যাপারটা থাকে, যে আমরা সবাই হচ্ছে আর্ন করতে চাই খুব দ্রুত। রাদার দেন এটাকে একটা শর্টকাট হিসেবে কি আপনি কাউন্ট করবেন বা বলবেন যে যারা কিনা হচ্ছে আপনি যেটা সাজেস্ট করলেন যে আপনার একটা স্টুডেন্ট ভিসা দিয়ে আগে যান, তারপরে গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে দেন ইউল গেট বেটার জবস অ্যান্ড অবভিয়াসলি বেটার স্যালারি। কিন্তু যারা সরাসরি ওয়ার্ক ভিসা দিয়ে যেতে চাচ্ছে, এমনও আছে আমরা দেখেছি কিছু কেসেসে যে তার হচ্ছে ব্যাচেলার্সও কমপ্লিট হয়নি, সে হয়তো বা ইন্টার কমপ্লিট বা লেভেলস কমপ্লিট, বাংলাদেশ হয়তো বা ব্যাচেলার রানিং ছিল কিংবা ভর্তি হয়নি, সে চিন্তা করছে আমি সরাসরি অ্যাব্রডে চলে যাব, স্পেশালি ইউরোপের কান্ট্রি সাইড গুলোতে, এবং ওখানে গিয়ে হচ্ছে আমি আগে জব করব, টাকা earn করব, টাকা জমাবো, এরপরে গিয়ে আমি হয়তো বা আমার হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে আমি তখন গিয়ে ভর্তি হব। তো হোয়াট ইউ থিঙ্ক যে এটা কি আসলে ওয়াইজ ডিসিশন তাদের জন্য, এই স্টেপটা এইভাবে এই প্রসেসে যাওয়াটা? এখন আপনি স্টুডেন্ট ভিসাতে গিয়েও কিন্তু আপনি কাজ করতে পারছেন, ওয়ার্ক হুম। ভিসাতেও কাজ করতে পারছেন, স্টুডেন্ট ভিসাতে আপনি 20 আওয়ার্স এমনিও জব করতে পারছেন, ওয়ার্ক ভিসাতেও পারছেন। স্যালারি আপনাকে স্টুডেন্ট ভিসায় আপনার টাইম যেহেতু কম, আপনি ওই সময়ের জন্য একটু স্ট্রাগল হয়, হুম। ভালোই স্ট্রাগল হয়, কারণ আপনাকে অ্যাকোমোডেশন সেটা দেখতে হয়, লিভিং কস্ট আপনার নিজের হাতে থাকে, একটু টানাটানির মধ্যে থাকে। কিন্তু ওয়ার্ক ভিসাতে হয়তো সেই টানাটানিটা থাকে না। কিন্তু তারপর আমি বলবো, যারা ওয়ার্ক ভিসা ভালো মানের ভিসা পেয়ে থাকেন বা যারা মনে করেন যে না আমার স্টাডি করার ধৈর্য নাই, আমি পারবো না স্টাডি করতে, আই ডোন্ট হ্যাভ এনি অপশন, যার অপশন নাই তাকে আমার কিছু বলার নাই, সে ওভাবেই করবে, সমস্যা নেই। কিন্তু যার অপশন আছে, যার অপশন বেটার অপশন, যার এডুকেশনে আছে, যার কাছে মনে হয় যে না, আমি একটা এডুকেশন নিলে ভালো, ক্ষণিকের জন্য তার স্টুডেন্ট ভিসা একটু কষ্ট হবে, কিন্তু আমি বলবো লং টার্ম ফিউচারের ক্ষেত্রে সেটা অনেক বেটার একটা তাকে ভালো ফল দিবে। কিন্তু সে কাজ কিন্তু এমনিও করতে পারছে, অমনিও করতে পারছে। আর ইউরোপে আপনি জানেন টিউশন ফি অনেক কম, টিউশন ফি ইজ ভেরি। এই একটু প্রশ্ন যাচ্ছিলাম যে আনুমানিক কেমন টিউশন ফি হয়ে থাকে টিউশন ইউরোপে? ফি মাস্টার্স এ ইউরোপের ম্যাক্সিমাম জায়গায় 4 থেকে 5 লাখ। আর যদি খুব ভালো কলেজ ইউনিভার্সিটি হয়ে থাকে যেগুলো খুবই হাই র্যাঙ্কিং এর, সেগুলো 10 লাখ, 12 লাখ, 15 লাখেও চলে যায়। কিন্তু যারা মনে করে আমি একটু অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে করতে চাই ফিজের ভিতরে, তাহলে 4 থেকে 5 লাখ, 3 লাখের ভিতরেও পার ইয়ারে টিউশন ফি আছে। সো এরকম যদি আমার অপশন থাকে যেখানে আমাকে ইয়ারলি 3 লাখ, 3.5 লাখ দিতে হচ্ছে টিউশন ফি, তো ওয়াই নট? আমি কেন সেখানে ওয়ার্ক ভিসা তো আপনি এত কমে পাবেন না, ওয়ার্ক ভিসা মিনিমাম 6 লাখ,
7 লাখ, 10 লাখ এরকমও আছে। তো সেই ক্ষেত্রে আপনি কেন আচ্ছা। স্টুডেন্ট ভিসা অপশন নিবেন না? লাইক লাক্সেমবার্গে আমি এখন একটা নিউ অপরচুনিটি স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছি সামনে। লাক্সেমবার্গে আপনারা নিশ্চয়ই জানেন হিউজ একটা ক্রাউড চলছে, খুবই ভালো স্যালারি দেয় কোম্পানিগুলো। সো ফার্স্ট আমরা ওয়ার্ক ভিসা নিয়ে কিছু ক্যান্ডিডেট অলরেডি ফাইল জমা দিয়েছি। ভালোই ওয়েট করছি আমরা এখন তাদের ভিসার এবং তাদের ডকুমেন্টস এর জন্য। কিন্তু আমি এখন মনে করছি যে তাদের এডুকেশনটা, যে তাদের যে কলেজগুলো আছে, ইউনিভার্সিটি আছে, এগুলোতে ফোকাস করা উচিত। আমাদের দেশে যে ইয়াং ছেলে পেলেরা আছে যারা অলরেডি ব্যাচেলার করছে, তারা ওখানে গিয়ে একটা ডিপ্লোমা অথবা একটা ব্যাচেলার অথবা একটা মাস্টার্স করে সেই কোম্পানিতেই ঢুকে যান, আর মাস মোর সিকিউর ওয়েতে ঢুকে যান। তো এটা একটা বুঝতে better option। যেহেতু আপনি বলেন যে লাক্সেমবার্গে অলরেডি কাজ করছেন আপনারা, এবং যতদূর আমি জানতে পেরেছি যে আপনারা পোল্যান্ড এবং হচ্ছে ডেনমার্কেরও ফাইল প্রসেসিং করেছেন, অনেক ক্যান্ডিডেট পাঠিয়েছেন। আম, যদি কারোর ফাইল হচ্ছে ডিলে হয়ে যায় ভিসার সময়, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের আসলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, আপনি বলেছেন। বাট এখন যারা হচ্ছে ধরেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পেশালি যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে একটু ফাইল যদি ডিলে হয়ে যায় তাহলে হচ্ছে কি করণীয়? আচ্ছা, যেখানে যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি ফাইল প্রসেসিং ডিলে হয়, আমাদেরকে জি। ইউনিভার্সিটি বা কলেজ থেকে বলে দেয়। যদি সে এই সময়ের ভিতর প্রসেসিং কমপ্লিট না করতে পারে, এখানে ক্যান্ডিডেটকেও তার ডকুমেন্ট প্রপারলি দিতে হবে, সময় মতো দিতে হবে। তো সেগুলো যদি না হয়, পরের সেমিস্টারে তাকে দিয়ে দেয়। ইভেনচুয়ালি এটা পরের সেমিস্টারে চলে যায়, লাইক সে স্প্রিং এর সেমিস্টারে ধরতে পারলো না, সেটা সামারে চলে যাবে, এভাবে করে চলে যায়। আর ওয়ার্ক ভিসার ক্ষেত্রে একটা টাইমলাইন আমরা বলে থাকি, তারপরে ওই টাইমলাইনের যদি ওভার করে যায়, তো সেক্ষেত্রে আমরা বলি যে 1 থেকে 2 মাস আর একটু ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। আর যদি একান্তই কোনো সমস্যা হয়ে থাকে, সেটাও আমরা ইনফর্ম করে দেই। আর আমরা সবসময় রিফান্ড একটা অপশন রাখি, যাতে ক্যান্ডিডেটের কোনো হ্যারাস না হয়, কোনো সমস্যা না হয়। বাট ইমিগ্রেশনের ডিসিশনকে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, উই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ডিসিশন। ঠিক আছে, যারা আমরা বাইরে আছি আমরা সবাই এই জিনিসটা মেনটেন করি। আর ইমিগ্রেশন রুলস এভরি, সরি, সরি। ইমিগ্রেশন রুলস এভরি 6 মান্থে কিন্তু চেঞ্জ হয়। তো এখন একটা আচ্ছা। রুলস চলছে, 6 মান্থ হুম পর হুম। যদি আরেকটা রুলস আসে, এন্ড উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। এখন ইয়া। আইএস এর রিকোয়ারমেন্ট 6 করেছে, হয়তো বা 6 মান্থ পর বলছে যে না, আমি 7 চাচ্ছি। তো তখন যদি ক্যান্ডিডেট আহ এরকম আসে, জিনিসটা ডকুমেন্টস এর এরকম ব্যাপার আসে, তো সেক্ষেত্রে তাকে এটা মানতে হবে। তো আমাদের কিছু করার নেই, জাস্ট উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ডিসিশন, দ্যাটস অল। আপনার এই উত্তরটাকে ধরে হচ্ছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে আমার একজন, সাপোজ আমার ক্যান্ডিডেট, আমার যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি কি জিনিস রিফান্ডেবল এবং কি কি নন রিফান্ডেবল, এইটা একটি প্রশ্ন। আর সেকেন্ড আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে ভিসার সেমিস্টার যে চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা, সেমিস্টার যদি আমার সেকেন্ড সেমিস্টারও যদি দেখা গেল পরে যে সেমিস্টার আমি ট্রান্সফার হয়ে গেলাম সেখানেও যদি না হয়, সেই ক্ষেত্রে কি পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে ফাইল একজন স্টুডেন্টের? আর সেম গোজ ফর ওয়ার্ক ভিসা অ্যাকচুয়ালি, যে কি কি রিফান্ডেবল এবং কি কি নন রিফান্ডেবল। আচ্ছা, তো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে রিফান্ডেবল এর ভিতরে যেটা অ্যাপ্লিকেশন চার্জ যেটা করা হয়, সেটা সাধারণত নন রিফান্ডেবল হয়ে থাকে। তারপর অনেক এজেন্সি এটা একটা গুড তাদের রেপুটেশন ধরে রাখার জন্য তারা সেটাও রিফান্ড করে দেয়, যাতে কোনোভাবেই ক্যান্ডিডেট আপসেট না হয়ে থাকে। আহ, আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটা, তারপর অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি ইজ নন রিফান্ডেবল, এটা সবসময় মাথায় রাখতে হবে। ভিসা ফি, অ্যাপ্লিকেশন ফি, বায়োমেট্রিক ফি, এগুলো আপনি কখনোই ফেরত পাবেন না। মেডিকেল ফি, এগুলো আপনি আপনি এগুলো পেমেন্ট করছেন, এন্ড ইউ আর গেটিং সার্ভিসেস। লাইক আপনি যখন একটা ফাইল ওপেনিং করেন, একটা ফাইল ওপেনিং এর চার্জ থাকে, সো আপনার ফাইলটা নিয়ে তো তারা কাজ করছে। সো আপনি কিন্তু পে করছেন সার্ভিসটা পাওয়ার জন্য। সো এই পেমেন্টটা দিয়ে আপনি সার্ভিস যেহেতু পাচ্ছেন, ইটস নন রিফান্ডেবল। সেম উইথ ভিসা ফি, আমি যে ভিসা জমা দিচ্ছি সাথে আমাকে একটা পেমেন্ট করতে বলছে, এখন সেটা কিন্তু এজেন্সিকে এসে বললে হবে না আমাকে ভিসা ফি দেন, নো, এটা কেউ দিবে না। সেম উইথ অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফিও কলেজের ফেরত দেয় না। টিউশন ফি ফেরত দেয়, অ্যাডমিশন ফি যে খুব বেশি থাকে তা না, মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে। টিউশন ফি বিগ অ্যামাউন্ট যেটা, সেটা সবসময় ফেরতযোগ্য হয়। আর ছোটখাটো যে ফি গুলো, মেডিকেল করানো, অ্যাপ্লিকেশন যেটা বললাম, বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ফি, এগুলো কখনোই ফেরত আসে না। সো এগুলো এক্সপেক্ট করে লাভ নাই। সো এগুলো স্টুডেন্টরা মোটামুটি সবাই জানে যারা ইউরোপে কাজ করাতে চায়।
আর ভিসা যেটা বললাম, সেকেন্ড প্রশ্ন ছিল যে ভিসা রিজেক্ট যদি হয়ে যায়, কিংবা হচ্ছে আমার আম, একটা সিনারিও হচ্ছে যে একবার আমার ভিসার যে আমি অ্যাপ্লাইয়ের জন্য যে আমি নিলাম অ্যাপয়েন্টমেন্ট, যে ডেটটার জন্য যে অপেক্ষা করতে হয়, স্পেশালি জার্মানির ক্ষেত্রে এখন দেখা গেছে যে 1 বছরেরও বেশি সময় লাগছে একজন হুম। স্টুডেন্টের হচ্ছে ফাইল জমা দেওয়ার জন্য এমবাসিতে। জি। তো সেই ক্ষেত্রে তার যে সেমিস্টারটা বা যে ইনটেকে সে অ্যাডমিশন নিয়েছে, ওটা কিন্তু পিছাচ্ছে। হুম। এখন কতটুকু দেখা গেলো, আমি সাপোজ সেপ্টেম্বর বা অক্টোবর ইনটেকের জন্য অ্যাপ্লাই করলাম, বাট আমার এখনো এমবেসি থেকে ডেট আসলো না। তো আমার এটা চেঞ্জ হয়ে নেক্সট ইনটেকে গেল, নেক্সট ইনটেকের সময় যদি আমার ডেটটা না আসে, সেক্ষেত্রে কি ভিসা আমার রিজেক্ট হয়ে যাবে নাকি না, বা আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে নাকি না? সেক্ষেত্রে ইউনিভার্সিটি বা কলেজগুলো আমাদের কোঅপারেট করে। ইউজুয়ালি তারা যথেষ্ট কোঅপারেট করে। তারাই তখন গাইডলাইনটা দিয়ে দেয়। তারা সহজে একটা ক্যান্ডিডেট হারাতে চায় না, যার যে অলরেডি পেমেন্ট করেছে সে চায়। তারা যথাসম্ভব চেষ্টা করে তাকে নেওয়া। তো ইউজুয়ালি এরকম হয় নাই, সেকেন্ড সেমিস্টার পর্যন্ত আমি দেখেছি মানে গড়াতে। তারপরেও এরকম দেখি নাই, বাট আমি যতদূর জানি কলেজ ইউনিভার্সিটি দে আর মাচ মোর, তারা খুব কোঅপারেটিভ ইন দ্যাট কেস। হুম, তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। জি। আর ভিসা যদি রিজেক্ট হয়ে যায় ভিসা আফটার রিজেক্ট হলে অ্যাপ্লাইং? ভয়ের কিছু নাই। আমরা সবসময় একটা মাথায়, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক ভিসা হোক অথবা যে কোনো ভিসা, ইভেন কি বলে ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসা, আমাদের সবার ভিতরে একটা ভয় কাজ করে। ভিসা রিজেকশন দ্যাট মিনস আমার কোনো পসিবিলিটি নেই। ভিসা রিজেকশন হুম, আমি অ্যাপ্লাই করলে আমাকে ভিসা দিবে না, এটা একটা একটা ভয় কাজ করে। রিজন দেখায় যে আপনার এই ডকুমেন্ট ঠিক নাই, আপনি ঠিক করে নিয়ে আসেন। রিজেকশন মিনস এই না যে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই এগেইন। সো তারা রিজেকশনের রিজন দেখায়। সেরকম আমাদের অনেক ক্যান্ডিডেট হয়েছে যারা ভিজিটর ভিসা দিয়ে আমি শুরু করি, যার ডকুমেন্ট আমরা জমা দিয়েছি অস্ট্রেলিয়াতে, রিজেক্ট করে দিয়েছি। জি। ওকে, আমরা নিয়েছি, ক্যান্ডিডেট খুবই ফ্রাস্ট্রেটেড, আমাদের ধৈর্য ধরো আমি দেখছি ব্যাপারটা। দেন আমরা ওই ডকুমেন্ট গুলো ঠিক করে দিলাম। তো ক্যান্ডিডেট আর রিজেক্ট হয়ে গেছে, তার মানে আমার হবেই না, সেম রিজেক্ট হয়ে গেছে। এবং দেন তার ডকুমেন্টস যেটা আমরা ফিল করেছিলাম, এসওপি স্টেটমেন্ট অফ পারপাস, সেটা আমাদের মনে হয়েছিল যে এটা প্রপারলি লেখা হয়নি। কারণ এটা দিয়ে আপনাকে কি করতে হবে, তাকে কনভিন্স করতে হবে ইমিগ্রেশনকে, হ্যাঁ আমি পড়াশোনা করতে যাচ্ছি, এটার কোনো ফিউচার আছে এবং আমি দেশে ব্যাক করব। তারা জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট যেটাকে বলে জিটিই, তারা জানতে চায় ক্যান্ডিডেট কি কি উদ্দেশ্যে আমার দেশে আসছে। সে কি আসলে সেটেল হতে আসছে, নাকি লেখাপড়া, নাকি চাকরির উদ্দেশ্যে। হুম, হুম, সো ওইটা যদি ক্লিয়ার করতে পারে তখন তারা দিয়ে দেয়। সো একবার জিটি দেওয়া হয়েছে, সেটাতে ইমিগ্রেশন ইজ নট হ্যাপি, দ্যাটস ওয়াই দে হ্যাভ রিজেক্টেড। এন্ড দেন আমরা আবার অ্যাপ্লাই করলাম, ডকুমেন্ট গুলো লেখাগুলো আবার একটু ঠিক করে দিলাম, ভিসা হয়ে গেছে। সো ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও তাই, একবার ভিসা যদি না হয় আমরা চেষ্টা করবো যেন ওগুলোকে আবার ঠিক করে আবার দেওয়া। সো এটা ভয়ের কিছু নেই যে আমার একবার ভিসা না হলে যে আমার কখনোই হবে না। এজেন্সি খারাপ, কনসালটেন্ট খারাপ, তারা ভালোভাবে আমাদের এটা করে না। তারা যদি ধৈর্য নিয়ে আপনার ফাইল নিয়ে যেতে পারে, আপনি যাবেন। ঠিক আছে, সো রিজেকশন হলে ভয়ের কিছু নেই। আর কোনো অপশন আছে কিনা সেটা, সো অ্যাজ এন এজেন্ট, অ্যাজ এন কনসালটেন্ট, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে একটা ক্যান্ডিডেটের ফাইল আমরা যাতে যত্নের সাথে আমরা কাজটা করি। যদি রিজেকশন হয়েও থাকে, উই উইল শো ইউ অল্টারনেটিভ আদার অপশনস। ডোন্ট লুজ হোপ, কেন মানে হোপ যাতে না হারায় যে সম্ভব না। এটাই, ফেথ রাখতে হবে নিজের ওপরেও এবং হচ্ছে যে এজেন্সি বা যারাই কাজ করছে তাদের উপরেও। সো জি। এটা আসলে যেটা বললাম যে সবাই খুব ভয় কাজ করে, আপনিও যেটা বললেন। সো আমাদের মাথায় আগে থাকতে মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমার ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তো ইটস ফাইন, এটা হুম। আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। দ্যাট ডাজন্ট মিন যে আমাকে একদম ব্যান করে দিয়েছে সারা জীবনের জন্য না। অ্যাপ্লাই করতে পারবো। রাইট। যাক, ইটস আরেকটা, ভেরি আমাদের যে ইউজফুল। এজেন্সি বা আমাদের কনসালটেন্সি সার্ভিস আমরা এটা রাখি। আমরা কিন্তু জি। একবার যদি কারো ফাইল ওপেন করি, আমরা প্রায় 1 থেকে 1.5 বছর তার ফাইলটা আমরা হাতে রাখি এবং তাকে হুম, বলি যে যদি এটাতে কোনো সমস্যা হয় আর কোনো অপশন আছে কিনা বা সে কোনো অন্য অপশনে যেতে চায় কিনা, তখন তার হুম, সেকেন্ড অপশনটা আমরা জেনে নিই। তো আমরা এই অপশনটা সবসময় খোলা রাখি। তো এক দেশে যাক। না হলে, এমনও ক্যান্ডিডেট গেছে নিউজিল্যান্ডে হয় না কিন্তু সে ঠিকই সুইডেনে গিয়ে চলে গেছে, তার ভিসা সুইডেনে হয়েছে, লাক ফেভার করেছে সুইডেনে। এই, আর কিছু না।
এই একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইউজুয়ালি যেটা দেখা যায় যে ইউরোপের ক্ষেত্রে আহ, যে ভিসা দিয়ে হোক না কেন তারা যে দেশের জন্য অ্যাপ্লাই করেছে এবং ভিসা হয়ে গেল চলে গেল, যাওয়ার পরে কি অনেকে আছে কান্ট্রি সুইচ করে, তাদের প্লেসটা সুইচ করে। সো এই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে, যেটা কি কোনো ওয়াইজ ডিসিশন কান্ট্রি সুইচ করাটা বিফোর? যেমন ধরেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সে হচ্ছে 2 বছরের মাস্টার্স এর জন্য গেল, কিন্তু মাস্টার্স কমপ্লিট না করেই সে হচ্ছে আরেকটা কান্ট্রিতে চলে গেল ইউরোপে, যেহেতু 27টা দেশে ফ্রি তারা ঘুরতে পারবে, যেতে পারবে, এন্ট্রি থাকে। সো এটা কি ওয়াইজ ডিসিশন হবে, নাকি এটা তাদের আসলে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা উচিত? অ্যাজ এন যদি ইমিগ্রেন্ট অফিসার্সদের এক্সপিরিয়েন্স বা তাদের থেকে যদি আমি শুনি আপনাকে বলি, এটা কখনোই ওয়াইজ ডিসিশন হবে না। এটা হচ্ছে ইমিগ্রেশন রুলস ভায়োলেশন যেটাকে বলে। এটা কখনোই ওয়াইজ ডিসিশন হবে না, কারণ আমরা বাংলাদেশিরা বলেন বা অনেকেই ভাবে যে আমি সাপোজ অস্ট্রিয়াতে ঢুকবো, কিন্তু আমি ঢুকে সেখানে 1 মাসও থাকবো না। যাওয়া দিয়ে কথা আমার, আমি তারপর বাট চেঞ্জ করে যাওয়া ফেলবো। দিয়ে পড়ে, বাট তারা ভুলে যায় তারা যে একটা পাসপোর্ট দেয়, তারা যে ইনফরমেশন দেয়, এটা ইমিগ্রেশনের ভিতর রেকর্ডেড। সে ইউরোপের যেই যেই দেশে যাক না কেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সে কোন দেশ থেকে কোথায় লাফায়, সে আরেক দেশে, সে ভাবছে আমাকে কেউ দেখছে না, কিন্তু তাকে যে হুম হুম তার ডকুমেন্ট, তার সবকিছু যে অলরেডি সে সাবমিট করেছে, এটা টোটালি মনিটরিং হচ্ছে। এতে কি হচ্ছে, একটা ক্যান্ডিডেট ছুটাছুটি যে করছে, এটা তার ভবিষ্যতে গিয়ে অনেক খারাপ একটা এফেক্ট করবে। যখন সে রেসিডেন্সি পেতে যাবে, যখন সে রেসিডেন্সি নিবে, তখন সে হুম তার এই ডকুমেন্ট গুলো, তার ইমিগ্রেশন হিস্ট্রিটা তখন বের করবে, যে সে কোথায় কোথায় সুইচ করেছে, কেন গিয়েছে, তার ইন্টেনশন কি ছিল। তখন সে বাধায় পড়বে। সে তখন হয়তো বা বুঝতেছে না, ভাবতেছে আমাকে তো কেউ দেখতেছে না, আমি এই দেশ থেকে ছুটে আরেক দেশে যাবো, আত্মীয় আছে, এই আছে। বাট সেটা করা উচিত না। আমি কখনোই বলবো না। আপনারা যদি ওয়ার্ক ভিসায় হাঙ্গেরি যেয়ে থাকেন, তাহলে হাঙ্গেরিতেই কাজ করবেন। আপনি যদি ওয়ার্ক ভিসা আলবেনিয়াতে যান, সেখানেই কাজ করবেন। অ্যাটলিস্ট 6 মান্থ টু 1 ইয়ার ডু এ প্রপার জব। কাজ কষ্টের হোক, যাই হোক না কেন, আপনি রুলস ফলো করবেন। কারণ আপনার ইমিগ্রেশন রুলস হচ্ছে যেটা আপনার স্টেটাস, যেটার জন্য আপনি ওখানে থাকতে পারছেন। আপনার যদি স্টেটাস নষ্ট হয়ে যায়, আপনার পরবর্তীতে এটা অনেক সমস্যা হবে। এবং শুধু তা না, আমার আমার মনে হয় আমাদের দেশের যে একটা কান্ট্রির একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা নষ্ট হয়ে যাবে। যে বাংলাদেশি দেশে- মানেই হচ্ছে ছুটাছুটি হ্যাঁ। করে, সে স্টেবল না। আর কমিটমেন্ট একটা বড় কথা। আপনাকে যখন একটা জব অফার দেওয়া হয়, তার সাথে আপনি একটা কমিটমেন্ট করেন না, যে আমি আমি এখানে 1 বছর কাজ করবো বা 2 বছর কাজ করবো। সে কমিটমেন্ট যেন কোনোভাবেই নষ্ট না হয়। ইউরোপিয়ানরা তাদের কমিটমেন্টে খুবই রেসপেক্টফুল। তারা এক্সপেক্ট করে আমাদের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, সেটা যেন তারা মেনটেন করে। আর সেটা যদি তারা মেনটেন না করে, আহ এটার সমস্যাও তাকেই পড়তে হবে। বাট এটা করা উচিত হবে না, আমি মনে করি। এই যে ইমিগ্রেশন রুলস ভায়োলেশনের কথা যে বললেন, এটা ছাড়া আর কি কি জিনিস করলে হচ্ছে ইমিগ্রেশন রুলসটা ভায়োলেট হতে পারে? ইমিগ্রেশনের মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে ওয়ার্ক ভিসা। অনেকে আছে যে আমি কোনো মতে ঢুকলাম, ঢুকে রিফিউজি ক্লেম করলাম বিভিন্ন ভাবে, এগুলো আমি মনে করি ইমিগ্রেশন রুলস ভায়োলেশনের মধ্যে পড়ে। প্রপার ওয়েতে চান, যদি আমি স্টাডি ভিসায় চাই, প্রপারলি স্টাডি কমপ্লিট করব। আর 20 আওয়ার্স যদি জব থাকে, তাহলে আমি 20 আওয়ার্সই করবো। অনেকে ক্যাশ ইন জব করে। রিসেন্টলি কানাডাতে এই নিয়ে একটা বিরাট সমস্যা হয়ে গেছে। এখানে প্রচুর ইন্ডিয়ানরা আসছে, ক্যাশ ইন জব করেছে। ক্যাশ ইন জবে ইউ আর নট গিভিং প্রপার ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। সো যার জন্য এরা এটাকে খুব হাই ক্রাইম মনে করে। সো আপনি 20 আওয়ার্স এর জায়গায় যদি 40 আওয়ার্স জব করেন এবং 20 আওয়ার্স দেখাচ্ছেন, আর বাকি 20 আওয়ার্স আপনি ক্যাশ ইন জব করছেন, ডিপোর্টেড করে দেয় ইউজুয়ালি ইমিগ্রেশন থেকে। তাদের সবাইকে পাঠিয়ে দেয়। এখন ধরতে না পারলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কেন করবেন, কেন রিস্ক নিবেন? আপনি এত কষ্ট করে এতগুলো টাকা পয়সা খরচ করে গেছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি অন্য অল্টারনেটিভ অন্য ওয়ে বের করেন, যে দেশ থেকে টাকা আনানো বা অন্যভাবে আমি একটু বেশি পরিশ্রম করলাম বা যাই করলাম। কিন্তু ইমিগ্রেশনের হুম। রুলস সবসময় মেনটেন করবেন, এটা কখনোই ভায়োলেট করবেন। রুলস মেনটেন করে আপনি যা খুশি তাই করেন, আরো 10টা ওয়ে বের করেন, সমস্যা নেই। ইমিগ্রেশনের রুলস কখনো নষ্ট করবেন না, কারণ যে স্টেটাসের জন্য আপনি ওখানে থাকতে পারতেছেন। বুঝতে তো পেরেছি। এই 20 আওয়ার। জবের হচ্ছে একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যে কোন সেক্টরের জব অপরচুনিটিজ এখন রাইট না ইউরোপে অনেক বেশি আছে? আচ্ছা, তো এখন ইউরোপের ক্ষেত্রে জব সাবজেক্ট চয়েস করা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসিশন। আমাদের কাছে ক্যান্ডিডেটরা আসে, ওরা বুঝে না ওরা কোন সাবজেক্ট নিবে। তো আমি এখন দেখছি যেটা হেলথ কেয়ার প্রফেশনালদের অনেক ডিমান্ড আছে, আইটি সেক্টরে অনেক ডিমান্ড আছে। বিজনেস সেক্টরে আমি বলবো না, বাট ফিনান্সিয়াল সার্ভিস গুলোর সেক্টরে অনেক ডিমান্ড আছে। তো আমি ডিমান্ড লিস্টটা
আপনাদেরকে আমাদের পেজে আপনারা থাকবেন, আমরা আরেকটা এপিসোড করবো যেখানে কি কি সাবজেক্টের ডিমান্ড আছে এবং সেগুলো দিয়ে কি কি পড়াশোনা করে জব করতে পারবে এবং সেটার কি কি স্যালারি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই এপিসোডটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর যেটা বললাম, ওই আপনার হেলথ সেক্টরে অনেক ডিমান্ড আছে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ওই ডিমান্ডিং পজিশন গুলো রিলেটেড সাবজেক্ট গুলোতে পড়াশোনা করবেন বা চয়েস করবেন। তাহলে কি হবে, জব আপনার জন্য জব অপরচুনিটি অ্যাভেলেবেল থাকবে, আপনার জব এখানে ওখানে ছুটাছুটি করতে হবে না। যেখানে ডিমান্ড আছে সেখানে জব আছে, যেখানে ডিমান্ড নেই সেখানে পড়াশোনা করেও লাভ নেই, জব করেও লাভ নেই। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমার এবার সব লাস্ট কোয়েশ্চেন, আর আমাদের অলরেডি প্রোগ্রাম অনেকক্ষণ হয়ে গেছে, আর টানবো না। সর্বশেষ আমার প্রশ্নটা হচ্ছে যে ভাষা নিয়ে। একজন ক্যান্ডিডেট যখন ভিসা প্রসেসিং এর জন্য স্টার্ট করে দিয়েছে, তার ফাইল প্রসেসিং চলছে, সেই সময় কি তার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি জানাটা বা আরেকটু ওটার উপরে কাজ করাটা কি খুব ইম্পর্টেন্ট নাকি না, কিংবা আইএলটিএস টা অনেক বেশি নেসেসারি নাকি না, স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক ভিসা হোক? দেখেন, যারা আইএলটিএস অলরেডি দিয়ে সাবমিট করে ডকুমেন্ট সাবমিট করে কাজ করছে তাদের তো মোটামুটি ইংলিশ ভালো, নাহলে তো তারা আইএলটিএস এ ডকুমেন্ট সাবমিট করতে পারে না। কিন্তু যারা আইএলটিএস বাদে এমওআই, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেগুলো দিচ্ছে, তাদেরকে আমি সবাই বলবো তারা যদি পারে একটু ইংলিশের ভালো একটা প্রোগ্রাম বা একটা ক্লাস করুক বা স্পোকেন ইংলিশে, কারণ তাকে ইংলিশ ফেস করতে হয়। আমাদের পোল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় কলেজ ডাইরেক্ট স্কাইপে ওরা বা জুমে ওরা ডাইরেক্ট একটা অ্যাডমিশনের জন্য মিটিং করে, দেখার জন্য যে ক্যান্ডিডেট কি আসলে আমি যে কোয়েশ্চেন গুলো করছে সে ইংলিশে বলতে পারছে কিনা। তো আমরা এর জন্য অনেক ডকুমেন্ট দিয়ে দিই যে তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, যে কোনো সময় কলেজ থেকে যদি আসে। গেল কলেজ, তারপরে আছে আপনার সামনে ইমিগ্রেশন, ইমিগ্রেশনও আপনাকে ইন্টারভিউ ফেস করার সময় ইংলিশ বলতে হবে। তো আপনি না হয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একটা বের করে দিলেন ইনস্টিটিউট থেকে পরিচিত মাধ্যমে, যে দেখেন আমি ইংলিশ পারি বা আমার পড়াশোনাটা ইংলিশে হয়েছে। তো আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। তো সেই ক্ষেত্রে ঠিক কিন্তু আছে। অবশ্যই যারা আপনারা ইউরোপে ফাইল ওপেন করবেন তারা ওয়ার্ক ভিসা হোক, সেম উইথ ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও মিনিমাম ইংলিশ না জানলে ডোন্ট কাম, ডোন্ট গিভ আস ইউর ফাইল। মিনিমাম ইংলিশ জানা, আপনি মনে করেন যে ঠিক আছে আমি ফাইলে কাগজ জমা দিয়ে বসে আছি, এই টাইমটা আমি ইংলিশটা শিখে ফেলি। এরকম অনেক ইনস্টিটিউট আছে যারা ওয়ার্ক ভিসার জন্য স্পেশাল ভাবে ইংলিশ শিখায়। তো সেই সব জায়গাও আপনারা যোগাযোগ করবেন, আমরাও আপনাদেরকে কিছু নাম্বার দিব যেখানে আপনারা কন্ট্যাক্ট করলে যারা ইউরোপের ওয়ার্ক ভিসা সার্ভিসের জন্য কিভাবে ইংলিশ বলতে হয় বিভিন্ন সিনারিও দিয়ে তারা প্র্যাকটিস করায়। তো আপনারা সেখান থেকে আমাদের যদি হেল্প চান আমরা সেখানেও আপনাকে করবো। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে অনুষ্ঠানটা আনফরচুনেটলি আমাদের এখানে শেষ করে দিতে হচ্ছে। দর্শক, আপনাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ইএমসি পেজে, এনএম ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি, এই ফেসবুক পেজ আছে এবং তাদের হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে। সো ফেসবুকে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনি মেসেঞ্জারও কল করতে পারবেন এবং তাদেরকে টেক্সট দিতে পারবেন। তাদের ইমেল আইডিও আছে, eiemc12@gmail.com। এই মেল আইডিতে স্ক্রিনে দেওয়া থাকবে। তো এই মেল আইডিতে হচ্ছে আপনারা চাইলে আপনাদের কোয়ারিজ গুলো বা কোনো ধরনের যদি ফাইল প্রসেসিং রিলেটেড কাজ থাকে, স্টুডেন্ট ভিসা হোক কিংবা ওয়ার্ক ভিসা হোক, রেসিডেন্স পারমিট হোক, অবশ্যই আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্বপ্নম আপু, আপনাকে অনেক ধন্যবাদ আবারও। আপনার সাথে আবার হচ্ছে আমাদের নেক্সট সেশনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দর্শক আপনারা একটু ঘাটাঘাটি করুন, আরো জানুন, এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। ধন্যবাদ।